আমি ঢাকা শহরে প্রায় অনেক দিন ধরেই রাইড শেয়ার করছি। এই সময়ের ভিতরে আমি অনেক ভুল করেছি, শিখেছি অনেক কিছুই। সেই অভিজ্ঞতা থেকেই আজকে আমি এমন 5টি পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো যারা ঢাকা শহরে নতুন রাইড শেয়ারিং করতে চান তাদের জন্য অনেক উপকারী হবে। এমনকি অনেক সময় টাকা, সময় এবং ঝামেলা থেকেও বাঁচাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোটো মিস্ট্রি এর সম্পূর্ণ আরেকটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। ঢাকা শহরকে আগে চিনুন, তারপর রাইড শেয়ারিং শুরু করুন। অর্থাৎ আমরা প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা শহরের রাস্তাঘাট নিয়ে। অনেকেই ভাবেন যে গুগল ম্যাপস থাকলেই সব হয়ে যাবে, কিন্তু বাস্তব বিষয়টা মোটেই এরকম নয়। ঢাকার অনেক রাস্তা আছে একমুখী, অনেক এলাকায় নির্দিষ্ট সময়ে রাস্তা বন্ধ থাকে, আবার অনেক এলাকায় বিভিন্ন টাইম পিরিয়ডে জ্যাম লেগে থাকে। সো এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। প্রথমত, ঢাকা শহরে অনেক রাস্তা আছে যেসব রাস্তাগুলো একমুখী, যেগুলো রাস্তা দিয়ে জাস্ট যাওয়া যায় অথবা আসা যায়, কিন্তু গুগল ম্যাপস আপনাকে কিন্তু সেটা দেখাবে না। আবার অনেক রাস্তায় আছে যেগুলোতে নির্দিষ্ট একটা সময়ে রাস্তার যে গেট বা হলো বিভিন্ন এলাকায় গেট থাকে। যেমন আমি উত্তরা থেকে উত্তরার কথা বলি, উত্তরায় বিভিন্ন গেট আছে, এগুলো কিন্তু রাতে একটা নির্দিষ্ট সময়ের পরে বন্ধ হয়ে যায়। ওই টাইমের পরে আপনারা যদি কোনো শর্টকাট রাস্তা ইউজ করতে চান, আপনারা দেখবেন যে আপনারা ওই গেটের কারণে সেই রাস্তাগুলো ইউজ করতে পারছেন না। এইগুলো কিন্তু গুগল ম্যাপ আপনাদেরকে কখনোই দেখাবে না। আবার পুরন ঢাকায় ঢুকলে আপনি দেখবেন গুগল ম্যাপে পুরো রাস্তাটাই দেখায় যে ফাঁকা, কিন্তু আসলে বিশাল পরিমাণ জ্যাম। সো আপনাকে জানতে হবে যে কোন রাস্তাটা একমুখী, কোন এলাকায় নির্দিষ্ট সময় রাস্তা বন্ধ থাকে, কোথায় কোন সময় জ্যাম থাকে বা না থাকে, এইগুলো হচ্ছে আপনাদেরকে ভালো মতো জানতে হবে। এগুলো কিন্তু আপনারা কখনোই একদিনে জানতে পারবেন না, এগুলো হচ্ছে অভিজ্ঞতার বিষয়। আপনারা শুরুতে ম্যাপ অবশ্যই ইউজ করবেন, তবে আমার যেটা পরামর্শ আপনাদের কাছে, আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাই, যখন যেখানে যে অবস্থায় যাবেন না কেন ওই জিনিসটাকে মাথায় ভালো মতো ঢোকাই নেবেন। ওই জিনিসের যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে সবসময় কাজে লাগাবেন, যাতে পরবর্তীতে ওইসব এলাকায় গেলে আপনারা আপনাদের যে পূর্বের অভিজ্ঞতা সেগুলো কাজে লাগাইতে পারেন। এখন আপনি যখন আস্তে আস্তে ঢাকা শহরের এই শর্টকাট রাস্তাগুলো চিনে যাবেন, তখন কি হবে? তখন যেই ট্রিপটা কমপ্লিট করতে আপনার এখন 1 ঘন্টা সময় লাগছে, ওই ট্রিপটাই কিন্তু আপনি 40 থেকে 45 মিনিটে কমপ্লিট করতে পারবেন। তার মানে একটা ট্রিপে আপনি যত কম সময়ে কমপ্লিট করতে পারবেন, পরবর্তী ট্রিপ আপনি তত তাড়াতাড়ি পাবেন। আর বেশি ট্রিপ মানেই কিন্তু আমরা জানি বেশি টাকা। সো আমার কাছে পরামর্শ যেটা আমি আপনাদের দিতে চাই সেটা হলো কি, যে ঢাকা শহরে রাস্তাঘাটগুলোকে যেগুলো একবার চিনবেন সেগুলো অবশ্যই সুন্দর করে মাথায় রেখে দেবেন। এবং নির্দিষ্ট কিছু এলাকা আছে, যেমন ধরেন মতিঝিল, গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, এই এলাকাগুলোকে বেশি ভালোভাবে চিনবেন, কারণ এইসব জায়গায় তো আপনারা জানেনই যে ট্রিপ বেশি থাকে, তাই না? এবং এইসব জায়গায় আপনারা যখন আগে ম্যাপ ইউজ করে যাবেন, তখন যদি সাথে সাথে ট্রিপ না পান, আশেপাশে এরিয়াগুলো একটু ঘুরে দেখবেন, অলি গলিগুলো একটু ঘুরে দেখবেন। এবং সবচেয়ে বেশি কথা যেটা ইম্পর্টেন্ট হলো জায়গার নাম। কারণ অনেক সময় যাত্রী কল করে আপনাদের কিন্তু জায়গার নাম ধরে আসতে বলে, যে আপনি পীরের বাগে আসেন, মিরপুর এটা, তাই তাই না? আমরা তো সকলেই জানি। আপনি যদি নাই চেনেন যে ওই জায়গার নাম পীরের বাগ, ওই জায়গায় শিমুলতলা মসজিদ, তাই না? এগুলো যদি আপনারা না চেনেন তাহলে কিন্তু আপনারা অনেক ঝামেলায় পড়বেন। আমি উত্তরায় থেকে আমাদেরকে বলে যে জমজম টাওয়ারের সামনে আসেন, বা সেক্টর 11 রোড নাম্বার এততে আসেন, তাই না? আবার অনেকে বলে এই পার্কের সামনে আসেন। সো এই যে শর্টকাট এরিয়াগুলো এবং এই যে নামগুলো, এই নামগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এইগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন ঠিকঠাকভাবে, তখন কি দেখবেন যে এক সময় পুরো ঢাকা শহরটাই আপনার আয়ত্তে চলে আইছে, আপনি রাইডগুলো অনেক তাড়াতাড়ি কমপ্লিট করতে পারছেন। 2 নম্বরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কখন রাইড করলে বেশি ট্রিপ পাওয়া যায় সেটা বুঝে কাজ করা। সারাদিন কিন্তু ঢাকা শহরে একই রকমের ট্রিপ থাকে না। যেমন সকালে অফিস টাইম, দুপুরে কিছুটা কম, আবার বিকালে অফিস শেষ হওয়ার পর অনেক সময় বেশি ট্রিপ পাওয়া যায়, তাই না? শুক্রবার, সরকারি ছুটি, বৃষ্টি, বা বিশেষ কোনো একটা ইভেন্টের দিনে, বিশেষ ইভেন্ট বলতে আমি সরকারি ইভেন্ট বোঝাইছি, যখন দেখা যাবে যে আপনার বিজয় দিবস, তারপরে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, তাই না? এইসব দিনেও কিন্তু আপনার যে ট্রিপের ডিমান্ড সেগুলো হলো ভ্যারি করে। যেমন ধরেন আমি যদি শুক্রবারের কথা বলি, শুক্রবারে কিন্তু সকালে বেশি একটা ট্রিপ থাকে না, বাট বিকালে কিন্তু অনেক বেশি পরিমাণে ট্রিপ পাওয়া যায়। আবার আমি যদি একটা ইভেন্টের কথা বলি, যেমন ধরেন পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের দিন কিন্তু সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত অনেক বেশি পরিমাণে ট্রিপ থাকে। অনেকে কিন্তু এই দিন প্রায় 4,000 টাকা অব্দিও কিন্তু ইনকাম করে, তাই না?
সো এই যে টাইমগুলো, এই টাইমগুলোকে আপনাকে ইউটিলাইজ করতে হবে, এই টাইমগুলোকে আপনাকে বুঝতে হবে এবং এইগুলো বুঝে আপনাকে হচ্ছে রাইড দিতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনি দুপুরের টাইমে বা দুপুরের পরে উত্তরা আসলেন, এই সময় কিন্তু এই দিকে অতটা বেশি ট্রিপ থাকে না, আপনাকে কিন্তু এখানে বসে থাকতে হবে। সো রাইডগুলো যখন ধরবেন তখন হচ্ছে হলো একটু বুঝে শুনে নেবেন যে কোন এলাকায় গেলে এখন আমি ট্রিপ পাবো, কোনগুলোতে গেলে পাবো না, এইগুলো। সো আগে নিজের জন্য একটা রুটিন তৈরি করবেন এবং হচ্ছে হলো আপনার যে অভিজ্ঞতা প্রথম দুই একদিন চালা যেগুলো হবে সেগুলোর উপর ডিপেন্ড করে বুঝে আপনারা হচ্ছে হলো ট্রিপগুলো নেবেন। আবার অনেক সময় অ্যাপের থেকে হেল্প নিতে পারেন, দেখবেন যে অ্যাপে হরজন আছে, তবে সেটা তো সবসময় বেশি একটা কার্যকরী হয় সেটাও আমি বলবো না। তো এতে করে কি হবে, আপনি যখন এই সকল এলাকা ভিত্তিক জ্ঞান রাখবেন তখন হচ্ছে হলো কি যে আপনার একই সময়ে বেশি আয় করার সুযোগ বাড়বে। ৩ নাম্বারে আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলো প্রতিদিনের খরচের হিসাব। অনেকেই শুধু দিন শেষের যে মোট ইনকাম সেটা হচ্ছে দেখেন। যেমন ধরেন আমি আপনাদেরকে বললাম যে আজকে আমি সারাদিনে টোটাল ২,০০০ টাকা ইনকাম করছি। ইনকাম তো করছি ২,০০০, বাট এখান থেকে কিন্তু এটা আমার আসল ইনকাম না। এখানে আমার একটা নেট প্রফিট আছে। সো সেই নেট প্রফিটটা কত? আজকে কত টাকার আমার ফুয়েল গেল? আমি যে মোবাইলে ডাটা ইউজ করছি সেই ডাটাতে আমার কত খরচ গেল? আমি আজকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বাইরে ছিলাম। আমার এর মধ্যে খাওয়া-দাওয়া করা লাগছে। এই খাওয়া-দাওয়ায় কত খরচ গেল? এই যে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত আমার বাইকটা চললো, এটা একটা মেশিন। এই বাইকের কিন্তু অনেক পার্টস পাতির ক্ষয় হচ্ছে। সো বাইকের সার্ভিসিং এর জন্য কত টাকা আমি আলাদা করে রাখবো? এই যে হিসাব, এই হিসাবগুলো যদি আমি না রাখি তাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে আমি আসলে কতটা ঠিক লাভ করছি। আমি নিজেও প্রতিদিনের ইনকাম আর খরচ হচ্ছে হলো হিসাব রাখার চেষ্টা করি এবং এটা দীর্ঘমেয়াদে অনেক কাজ দেয়। আপনাকে হচ্ছে হলো এটা বুঝতে সাহায্য করবে যে আপনার গাড়ির পিছনে মাসে কত গেল, আপনি ফুয়েলের পিছনে কত টাকা খরচ করলেন, আপনার খাওয়া দাওয়ায় কত টাকা খরচ গেল, আপনার অ্যাপে কমিশন বাবদ কত টাকা গেল, দিন শেষে আপনার হাতে কত থাকলো। তাহলে কিন্তু আপনি এই রাইড শেয়ার থেকে একটা প্রফিট বাড়ি করে আনতে পারবেন। যদি এগুলোর হিসাব আপনি না রাখেন তখন দেখবেন যে বাইক সার্ভিসিংয়ে একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে, ফুয়েলের খরচের হিসাব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এক কথা একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সো প্রতিদিনের যে ইনকাম, এই ইনকাম থেকে ফুয়েল খরচ, গাড়ির সার্ভিসিং খরচ, খাওয়া দাওয়ার খরচ, অ্যাপের যে কমিশন খরচ, এইগুলো বাদ দিয়ে যে ইনকাম সেটার হচ্ছে আপনাকে অবশ্যই হিসাব রাখতে হবে। এখন ৪ নাম্বার যে বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে হলো বাংলাদেশের ট্রাফিক আইন। আমরা সকলেই জানি যে ঢাকা শহরে যত আইন কানুন সবকিছু বাইক এবং গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। সো সেই ধারাবাহিকতায় আপনারা কিন্তু আপনাদের যে গাড়ির কাগজপত্র আছে সেইগুলো হচ্ছে সবসময় আপডেটেড রাখবেন। প্লাস হচ্ছে যে সকল রাস্তায় ইউটার্ন নিষেধ সে সকল জায়গায় ইউটার্ন নেবেন না। যে সকল রাস্তা একমুখী সেখানে উল্টো চলাচল করবেন না। যে সকল জায়গায় ট্রাফিক আইনের যে সকল নির্দেশনা আছে সেইগুলো মানার চেষ্টা করবেন। কারণ আপনি হয়তোবা দেখছেন যে আপনার সামনে একটা অটোরিকশা উল্টো রাস্তায় যাচ্ছে। আপনি ওই অটোরিকশার পিছে পিছে হচ্ছে হলো বাইক নিয়ে গেলেন যে ও তো যাচ্ছে আমিও যাই। কিন্তু পুলিশ এসে কিন্তু ওই অটোরিকশাকে ধরবে না, ধরবে কিন্তু আপনাকে। আমরা যারা ঢাকা শহরে রাইড শেয়ার করি তারা কিন্তু দিনে অ্যাভারেজে প্রায় ২,০০০ টাকার মতো ইনকাম করি। এখন ওই উল্টো যাওয়ার জন্য পুলিশ যদি আপনাকে ২,০০০ টাকার একটা মামলা দিয়ে দেয়, আপনার সারাদিনের যে ইনকামটা সেটা কিন্তু ওই মামলা ভাঙাইতেই চলে যাবে, তাই না? সো একটু কষ্ট করে হলেও রাস্তা ঘুরে আসবেন। উল্টো পথে যাত্রী পরিবহন করবেন না। যাত্রী যদি আপনাকে বলেও তাও যাবেন না। যদি বেশি বাড়াবাড়ি করে বলবেন যে মামলা যদি আমি খাই তাহলে তার পুরোটা বিল আপনাকে দেয়া লাগবে, আমি কোনো একটা টাকাও দিব না। সো ট্রাফিক আইন মেনে চলবেন। কাগজপত্র যত কিছু আছে, বিশেষ করে আমরা যারা বাইকে চলাচল করি তাদের হচ্ছে হলো বাইকের ট্যাক্স টোকেনটা আপডেটেড রাখবেন, লাইসেন্সটা আপডেটেড সবসময় রাখবেন, গাড়ির যে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড আছে সেটা হচ্ছে নিজের সাথে সবসময় রাখবেন। এক কথায় পুলিশকে সুযোগ দেবেন না আপনাকে মামলা দেওয়ার, ঠিক আছে? আর আমরা যারা রাইড শেয়ার করি তাদের গাড়িতে তো আর হলাল লাগানো থাকে না, বা আমরা রেসও করি না। সো ওই দিক দিয়ে আমরা একটু সেফ আছি। আর হচ্ছে পুলিশকে আপনার উপর আঙ্গুল তোলার কোনো সুযোগ দিবেন না। কেননা একটা কথা মনে রাখবেন, দিন শেষে যত যাই হোক ওই মামলা ভাঙাইতে গেলে কিন্তু ক্ষতি আপনারই হবে। সো কি দরকার সাথে ঝামেলায় পড়ার? এজন্য ট্রাফিক যত আইন আছে সেগুলো সম্বন্ধে ভালো জ্ঞান রাখবেন এবং হচ্ছে এগুলো মেনে চলার চেষ্টা করবেন। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে রাইড শেয়ারিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে নিজের নিরাপত্তা।
আপনারা যারা ঢাকা শহরে রাইড শেয়ারিং করেন তারা সকলেই অবগত আছেন যে ইদানিং বাইক ছিনতাই অনেক বেশি পরিমাণে হচ্ছে। সো আমাদের যে নিরাপত্তাটা, এই নিরাপত্তার ব্যাপারে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। সবসময় চেষ্টা করবেন যে অ্যাপ থেকে ট্রিপ নেওয়ার। আমাদের ভিতরে খ্যাপ থেকে ট্রিপ নেওয়ার প্রবণতাটা অনেক বেশি, যার কারণে দেখা যায় যাত্রী সেজে অনেক ছিনতাইকারী আমাদের বাইকের পিছনে ওঠে এবং নির্জন কোনো এরিয়ায় যেয়ে আমাদের গলায় ছুরি ধরে আমাদের বাইকটা আমাদের কাছ থেকে ছিনতাই করে নেয়। এরকম ঘটনা অহরহ হয়েছে। আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন আপনারা দেখতে পারবেন, সেখানে আমি একটা পোস্ট শেয়ার করেছি যেখানে কিন্তু একটা বাস্তব সত্য ঘটনা আমি তুলে ধরেছি একজন রাইডারের কাছ থেকে নেওয়া, এটা আর কি কপি করে। তো সেখানে দেখবেন যে কিভাবে একটা রাইডারের কাছ থেকে বাইকটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। প্লাস হচ্ছে হলো অনেক নির্জন এলাকা আছে ঢাকা শহরে, যেসব এলাকায় না যাওয়া ভালো। যেমন ধরেন 300 ফিটের ওইদিকে কিছু এলাকা আছে যেখানে বাইক তো শুধু ছিনতাই করেই নাই, প্লাস হচ্ছে রাইডারকে মেরেও পর্যন্ত ফেলা হয়েছে। ঠিক আছে, এই ধরনের অনেক বাজে অভিজ্ঞতা আছে। আবার দেখা যায় অনেকে, মানে কি বলবো, মেয়ে কেস আছে অনেক। যেমন ধরেন যে মেয়ে গলায় আপনাকে ডাকবে, ডেকে নিয়ে আপনাকে মানে আপনারা বুঝতে পারছেন আমি এই ধরনের কথাবার্তা আর কি বলতে চাই না, এই ধরনের কথাবার্তা আমার ভিতর থেকে আসে না, বাট আপনারা হয়তো বা বুঝছেন আমি কি বোঝাইতে চাইছি। মানে এই ধরনের যে এই জিনিসগুলো এগুলো আর কি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আরেকটা কথা সেটা হচ্ছে যে নিজে হেলমেট পরবেন, যাত্রীকে হেলমেট দিবেন, সব সময় ধীরে সুস্থে বাইক চালানোর চেষ্টা করবেন। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের কিন্তু অভাব হয় না, ঠিক আছে। আর আমরা যারা রাইড শেয়ার করি অনেক সময় দেখা যায় যে আমরা দুই বাসের মাঝখান দিয়ে বা ফাঁক ফোকর দিয়ে অনেক সময় ঢুকে যাই, অনেককে ধাক্কা মেরে চলে যাই। অনেক আমাদের ভিতরে অনেক ফল্ট আছে ভাই, যেগুলো আমি নিজে দেখি, হ্যাঁ। সো আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি যে সবসময় ধীরে সুস্থে রাইড করবেন। আপনার পিছনে যে যাত্রীটা আছে তার সেফটিটাও আপনার হাতে, আপনার নিজের সেফটি আপনার হাতে। সো একটা সুন্দর যে রাইড আর কি, একটা সুন্দর রাইড করার চেষ্টা করবেন সব সময়। ভেবে চিন্তে বিভিন্ন কাটকুট মারার চেষ্টা করবেন। কোনো রিস্কি অ্যাপ্রোচে যাবেন না কখনো, ঠিক আছে। কারণ নিজের নিরাপত্তা নিজের কাছে। রাইড শেয়ার করতে সে যদি নিজের জীবনটাই হারাই ফেলেন নিজে, তাই না, তাহলে কিন্তু আর এইসবের কোনো মানেই থাকবে না। আপনার দিকে আপনার পরিবার তাকায় আছে, আপনার দিকে আপনার ছেলেমেয়েরা তাকায় আছে, আপনার বাসায় অসুস্থ বাবা মা আপনার দিকে তাকায় আছে। সুতরাং এমন কোনো কিছু করবেন না যাতে করে পরিবারের একমাত্র আর্নিং পার্সন আপনি, আপনার কোনো ক্ষতি হয়। সো আমার আপনাদের কাছে পরামর্শ থাকবে সবসময় সাবধানে রাইড করবেন, বুঝে শুনে রাইড করবেন। মানুষজন যদি কোনো কাউকে সন্দেহজনক মনে হয় তার সাথে কখনো রাইড নেবেন না, তাকে কোথাও নিয়ে যাবেন না। অ্যাপে রাইড শেয়ার করার বেশি চেষ্টা করবেন, ওকে। এই ছিল নতুন যারা ঢাকা শহরে রাইড শেয়ারিং শুরু করতে চান তাদের জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে 5টি গুরুত্বপূর্ণ পরামর্শ। আপনার যদি আরও কোনো টিপস থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক করবেন এবং এমন বাস্তব রাইড শেয়ারিং অভিজ্ঞতার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।